to this computer. Okay. তাহলে আমরা আবার স্লাইড শেয়ার করি। থ্যাংক ইউ বলার জন্য। ওকে, ওকে, তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডিজাইন অফ ফিডিং অ্যান্ড ফিডিং সিস্টেম। তার ফার্স্ট পার্ট, রিকোয়ারমেন্টস অ্যান্ড নেসেসারি অফ ফিডিং। আমাদের আজকে আলোচ্য সূচি যেটা দাঁড়াবে সেটা হলো উইল ডিসকাস দ্য জেনারেল shrinkage behavior of the casting and requirement and necessity of a feeder to compensate this solution shrinkage casting. So lecture outcome would be, firstly, we'll explain, you'll be able to explain the general shrinkage behavior of casting, which type of material shrink more and happens to be need more feeding. Then we'll define different kind of feeders and classify feeders, analyze the rule of feeding, that is important. So if you design a feeder, what are the requirements you must comply. Then যদি ফিডিং ঠিকমতো না হয়, ফিডার যদি অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি ডিজাইন করতে না পারো, তাহলে পরে তার জন্য কি ধরনের ডিফেক্ট কাস্টিং এর মধ্যে সাধারণত হয়ে থাকে সেই সম্বন্ধে একটা আইডিয়া। সো এই হলো আমাদের আজকের লেকচারের আউটকাম। সো লেটস স্টার্ট দ্য জেনারেল shrinkage behavior of a casting. আমরা জানি যে মোস্ট অফ দ্য ম্যাটেরিয়াল এক্সেপ্ট ফিউ যখন solidify হয় এটা shrink করে। কেন shrink করে? বিকজ লিকুইডের ভলিউম বেশি, সলিডের ভলিউম কম। সো এই ভলিউম কন্ট্রাকশন যেটা এক্সপেরিয়েন্স করে লিকুইড মেটাল, যদি এটাকে আমরা অ্যাটেনশন না দিই তাহলে পরে নানান ধরনের সমস্যা হতে পারে। আর এই যে শ্রিঙ্কেজ করছে লিকুইড মেটাল ডিউরিং সলিডিফিকেশন, তিনটা স্টেজে তারা শ্রিঙ্ক করে। ফার্স্টলি during liquid stage. So this is the cooling curve of the alloy. So this is liquid, then solidification begins at TL, solidification completes at TH, and then solid. So during the solidification stage, during solid contraction stage. So এই তিনটা স্টেজেই material contract করে, liquid contraction, solidification contraction, and solid contraction. And 3 স্টেজের মধ্যে এই তিন ধরনের কন্ট্রাকশনের উপর বেস করে তিন ধরনের সিচুয়েশন জেনারেট করতে পারে। ফার্স্টলি ডিউরিং লিকুইড কন্ট্রাকশন, আমরা জানি লিকুইডের মধ্যে মোবিলিটি ইজ ভেরি হাই। সো কন্ট্রাকশন যেটা হচ্ছে, লিকুইড ক্যান অ্যাকোমোডেট ইটসেলফ। সো লিকুইড জাস্ট একটু নিজেদের মধ্যে নড়াচড়া করে এই কন্ট্রাকশনটা হবে, অ্যান্ড প্রবাবলি ইউ উইল নট ফিল ইট। অথবা তুমি যদি খুব কেয়ারফুলি খেয়াল করো, পোরিং যখন শেষ হয়ে গেল, পোরিং শেষ হয়ে যাওয়ার পরে তুমি দেখবে যে আইদার পোরিং বেসিনের মধ্যে অথবা স্ক্রুর মধ্যে তুমি পোরিং বেসিন যদি না ইউজ করো, এই টপ লেভেলের লিকুইডটা আস্তে করে একটু শ্রিঙ্ক করছে, আস্তে একটু নিচে নেমে যাচ্ছে। সো দ্যাট ইজ দ্য লিকুইড কন্ট্রাকশন। এবং এর জন্য কাস্টিং উইল নট সাফার বিকজ লিকুইড ক্যান অ্যাকোমোডেট দিস শ্রিঙ্কেজ অর কন্ট্রাকশন। সলিডিফিকেশন কন্ট্রাকশন যেটা হচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেমেটিক্যাল। যদি এটা আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি, তাহলে পরে দুই ধরনের সিনারিও হতে পারে। আইদার একটা শ্রিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করতে পারে অথবা পরোসিটি ক্রিয়েট করতে পারে। এন্ড দেন সলিড কন্ট্রাকশনের সময় যদি আমরা ঠিকমতো অ্যাড্রেস না করি, তাহলে পরে যেটা হতে পারে বিভিন্ন ধরনের ক্র্যাক জেনারেট করতে। নর্মালি যেটা হবে, যদি ভিতরে কোনো ডিফেক্ট জেনারেটিং কোনো পসিবিলিটি না থাকে, তাহলে সলিড পুরো কাস্টিংটাই জাস্ট একটু কন্ট্রাক্ট করবে। সো মোল্ড ওয়াল থেকে একটু শ্রিঙ্ক করে ভিতরে ঢুকে যাবে, আদারওয়াইজ নাথিং উইল হ্যাপেন, যদি ভিতরে কোনো ডিফেক্ট ফর্মিং অপরচুনিটি না থাকে। যদি ডিফেক্ট ফর্মিং অপরচুনিটি থাকে, দেন আইদার হট টিয়ার অথবা কোল্ড ক্র্যাক, এই ধরনের কোনো ডিফেক্ট ফর্ম করবে। এগুলো আমরা পরে আলাপ করব। সো এই হলো জেনারেল শ্রিঙ্কেজ বিহেভিয়ার অফ দ্য ম্যাটেরিয়াল। এবং যদি পোরিং কমপ্লিট করার পরে আমরা যদি যেখান থেকে পোর করছি সেটা যদি সরিয়ে ফেলাই, তাহলে পরে যেটা করতে হবে যে এই যে শ্রিঙ্কেজ হচ্ছে তার জন্য আমাকে অবশ্যই এক্সট্রা লিকুইড মেটাল দিতে হবে। সো আমরা ল্যাডেল দিয়ে পোর করছি, মোল্ড ভরে গেছে,
লিকুইড মেটালের লেভেল উপরে উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। আইদার যদি মোল্ড ক্যাভিটি যদি ভিতরে থাকে, মোল্ড ক্যাভিটি যদি না দেখতে পারি তাহলে, অথবা আমরা তাহলে পোরিং বেসিন থেকে দেখতে পাবো পোরিং বেসিন ভরে গেছে আর নিচে লিকুইড মেটাল যাচ্ছে না, সো আমরা লেডে সরিয়ে ফেললাম। এখন তার এই কন্ট্রাকশন গুলো 3 ধরনের কন্ট্রাকশন হচ্ছে এবং এই 3 ধরনের কন্ট্রাকশনের জন্য লিকুইড মেটাল শ্রিঙ্ক, এবং এই শ্রিঙ্কেজটা যদি আমি কম্পেনসেট না করি দেন ফিডিং প্রবলেম উইল occur। এবং এই কোনো কোনো ক্ষেত্রে ছোট কাস্টিং যদি হয় তাহলে পরে খুব একটা এক্সপিরিয়েন্স করে না, যেহেতু কাস্টিং এর ডিমান্ড খুবই কম, সেই জন্য হয়তো আমাদের এই এক্সট্রা কোনো লিকুইড মেটাল প্রোভাইড নাও করতে পারি। কোনো কোনো সময় যেটা হয়, ফর এক্সাম্পল যদি থিন কাস্টিং হয়, ছোট স্মল থিকনেসে কাস্টিং হয়, তাহলে পরে আমরা এই কাস্টিংটাকে কোপে না দিয়ে ড্র্যাগে দিতে পারি। ড্র্যাগে দিলে যে কি হবে, এবং রানারটাকে উপরে দিতে পারি। সো রানার ইন দ্য কোপ, কাস্টিং ইন দ্য ড্র্যাগ। প্রিকন্ডিশন কি? ইট উইল বি থিন সেকশন কাস্টিং, ছোট সেকশন, সো লিকুইড মেটাল ফল উইল বি ভেরি স্মল, সো এর জন্য টার্বুলেন্স খুব একটা হবে না। কিন্তু আমরা রানার উপরে একটু বড় রানার দেওয়ার কারণে এটার যে শ্রিঙ্কেজ যেটা আছে, রানার থেকে লিকুইড মেটাল এখানে ফিড হবে। সো রানার and gates can act as a feeder এবং লিকুইড মেটালটাকে কাস্টিং এর শ্রিঙ্কেজটাকে সে কম্প্রেস করতে পারে। ঠিক আছে, কোনো কোনো সময় আমরা ডিজাইনের সময় এটা করতে পারি যে হেভি মেটাল, হেভি সেকশন যেটা আছে, হেভি সেকশনটা থিন সেকশনকে ফিড করবে। So by changing the design of the gating system or casting geometry, আমরা to some extent manipulate করতে পারি কিছু কিছু কাস্টিং এর জন্য, থিন সেকশন বা স্মল সেকশন কাস্টিং এর জন্য এটা করতে পারি। আদারওয়াইজ in most casting in general require extra reservoir, additional reservoir of liquid metal, যে রিজার্ভার থেকে লিকুইড মেটাল কাস্টিং এর মধ্যে যাবে, এবং এই এক্সট্রা রিজার্ভারকে আমরা কমনলি বলি ফিডার। ব্রিটিশরা বলে ফিডার, আমেরিকানরা বলে রাইজার। আমরা ফিডার শব্দটাই ইউজ করব বিকজ এটাই আসলে পারপাসটাই আসলে ফিড করা। সো ফিডার probably is the most appropriate one, riser is not. Anyway, তাহলে যদি আমরা প্রপারলি ইউজ করি, ফিডার যদি প্রপারলি প্লেস করি, ফিডার যদি প্রপারলি ডিজাইন করি, তাহলে পরে ফিডার উইল ফিড দ্য এক্সট্রা লিকুইড মেটাল টু দ্য কাস্টিং as required, যেখানে লাগবে, যেখানে ফিডিং লাগবে সেই জায়গায় ফিড করবে, এবং আলটিমেটলি ইট উইল ফিড বোথ লিকুইড শ্রিঙ্কেজ and solidification shrinkage. Okay, depending on the alloy, a requirement of feeding is different. আমরা যদি ফিজিক্স থেকে আগে আসি, ম্যাটেরিয়াল সায়েন্স যেটা বলে যে লিকুইডটা একটু র্যান্ডমলি প্যাকড স্ট্রাকচার, একটু ওয়াইডলি স্পেশাস প্যাকড স্ট্রাকচার, যখন দে সলিডিফাই, যখন সলিড ফর্ম করে, তারা একটা ডেন্সলি প্যাকড স্ট্রাকচার ফর্ম করে। এই যে ওয়াইডলি প্যাকড স্ট্রাকচার থেকে ডেন্সলি প্যাকড স্ট্রাকচারে ট্রান্সফরমেশন হচ্ছে, এর কারণেই ম্যাটেরিয়ালটা শ্রিঙ্ক করছে, কন্ট্রাক্ট করছে। এবং এই যে শ্রিঙ্কেজ যেটা হচ্ছে, একটা মানে ফেজ ট্রান্সফরমেশন যেটা হচ্ছে, এই ফেজ ট্রান্সফরমেশনের বেলায় আমরা জানি যে কিছু কিছু ফেজের packing density is higher than those other material. For example, FCC has higher packing density, body center cubic এবং hexagonal close pack structure এর চেয়ে, যার কারণে যে সমস্ত ম্যাটেরিয়ালের FCC স্ট্রাকচার আছে, they tend to suffer more damage. এখানে এক্সাম্পল দেখে আমরা টেবিল থেকে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম, কপার, এই ধরনের ম্যাটেরিয়াল যারা আছে তাদের ভলিউম চেঞ্জ, ইন্টারনেট ডিস্টার্ব করছে, সরি, এদের ভলিউম চেঞ্জ ইজ হায়ার। ঠিক আছে, সো অ্যারাউন্ড 7% ফর অ্যালুমিনিয়াম, কপার ক্যান বি 5.3%। অন দ্য আদার হ্যান্ড বডি সেন্টার কিউবিক বা রিলেটেড স্ট্রাকচার যেগুলো আছে, এদের শ্রিঙ্কেজ ক্যাভিটি, শ্রিঙ্কেজ বা ভলিউম চেঞ্জ অনেক কম। ফর এক্সাম্পল এখানে আছে আয়রন, ফর এক্সাম্পল 3.16% only few material, for example water আছে, silicon and bismuth, and another special case হলো গ্রে আয়রন। আপাতত গ্রে আয়রনের কথা বাদ দেই, silicon and bismuth এরা tend to expand during solidification. Okay, so that's why এখানে ভলিউম চেঞ্জ নেগেটিভ। তাহলে পরে এই
আরেকটা পয়েন্টস টু বি কনসিডার্ড ডিউরিং এই shrinkage, general shrinkage behavior is that solidification characteristics also different. আমরা ডিউরিং সলিডিফিকেশন করেছি যে ম্যাটেরিয়াল গুলো বিভিন্ন মোডে সলিডিফাই করে। আমরা 3টা মোড এখানে এস্টাবলিশ করতে পারি। 2টা মোডের কথা আমরা জানি, ফর এক্সাম্পল শর্ট ফ্রিজিং রেঞ্জ অ্যালয় যেগুলো আছে, মেইনলি যেগুলোর মধ্যে ইম্পিউরিটি কম, মেইনলি দোজ পিওর মেটাল অর নিয়ার পিওর মেটাল অ্যান্ড ইউটেকটিক। এই সমস্ত ম্যাটেরিয়াল গুলোর এরা স্কিন ফ্রিজিং রেঞ্জ সলিডিফিকেশন হয়, তার মানে তারা জেনারেলি একটা টেম্পারেচার বা কাছাকাছি ভেরি শর্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে সলিডিফিকেশন কমপ্লিট হয়। এবং এই ধরনের ম্যাটেরিয়াল গুলোর ডিজাইনিং সময় আমরা দেখবো যে এদের ডিরেকশনাল সলিডিফিকেশন ইজ ফেভারড, তার মানে আমরা এটাকে ডিরেকশনালি সলিডিফাই করতে পারি টুয়ার্ডস ফিলিয়ার। এক্সট্রিমলি সাউন্ড কাস্টিং ক্যান জেনারেট উইথ লার্জ শ্রিঙ্কেজ ক্যাভিটি, তার মানে এই শ্রিঙ্কেজ হবে, অনেক শ্রিঙ্কেজ হবে, কিন্তু কাস্টিং ইন জেনারেল উইল বি সাউন্ড। এর কাস্টিং এর ভিতরে কোনো রকম ডিফেক্ট জেনারেট করবে না, কিন্তু একটা বিরাট বড় শ্রিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে। এটা হলো তাদের মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স। অন দ্য আদার হ্যান্ড লং ফ্রিজিং এর যে অ্যালয় যেগুলো আমরা বলছি এদের মোড অফ সলিউশন ইউজুয়ালি ডেনড্রাইটিক হয়, যেগুলো মোস্টলি অ্যালয় ইম্পিউরিটি বা অ্যালয় কন্টেন্ট ইম্পিউরিটি অনেক এদের অনেক বেশি। অ্যাজ এ রেজাল্ট এদের সলিডিফিকেশন হলো ডেনড্রাইটিক, এবং ডেনড্রাইটিক সলিডিফিকেশন হওয়ার কারণে এদের একটা পেস্টি জোন থাকে। সো ডিফারেন্ট জোন কাস্টিং এর মধ্যে ডিফারেন্ট জোনে সলিডিফিকেশন শ্রিঙ্কেজ হচ্ছে, তারপরে টোটাল যে শ্রিঙ্কেজ ফর্ম করে সেই শ্রিঙ্কেজটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। অ্যাজ এ রেজাল্ট একটা ওয়ান সিঙ্গেল বড় ক্যাভিটি এরা কখনো ফর্ম করে না, এরা ফর্ম করে ছোট ছোট ডিসপার্স ক্যাভিটি থ্রু আউট দ্য স্ট্রাকচার। ডিরেকশনাল সলিডিফিকেশন এরা কখনোই ফেভার করে না, যদি না আমরা হেভি চিল ইউজ করি। চিল কাকে বলে? আমরা কোন একটা পার্টিকুলার জায়গায় কুলিং রেট ফাস্টার করে দিয়েছি বাই ইউজিং এন এক্সট্রা মেটাল, একটা মেটালের টুকরা কাস্টিং এর সাথে লাগিয়ে দিয়েছি, যার ফলে এই মেটালটা খুব তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করছে। মনে রাখতে হবে আমরা একটা স্যান্ড মোল্ড করেছি, স্যান্ড মোল্ডের স্যান্ডের দে আর জেনারেলি ইনসুলেটিং, সো হিট এক্সট্রাকশন স্যান্ড মোল্ডের কম রেটের স্যান্ড হিট এক্সট্রাক্ট করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি একটা মেটালের টুকরা দেই তাহলে মেটাল তাড়াতাড়ি হিট এক্সট্রাক্ট করবে। সো ওই মেটালটাকে বলে চিল, বিকজ ইট চিলিং দ্য কাস্টিং, সো হিট এক্সট্রাকশন উইল বি ফাস্টার। সো যে জায়গায় হিট এক্সট্রাকশন ফাস্টার সেখান থেকে সলিডিফিকেশন আগে হবে। সো দ্যাটস হাউ আমরা এটাকে টু সাম ডিগ্রি ডিরেকশনাল সলিডিফিকেশন করতে পারি। এন্ড লাস্টলি আমরা আরেকটা অ্যালয়ের কথা বলেছি, সেটা হলো কাস্ট আয়রন। কাস্ট আয়রন একটু ডিফারেন্ট, বিকজ এর মধ্যে কন্ট্রাকশনও হয়, এর মধ্যে এক্সপানশনও হয়। কন্ট্রাকশন কখন হয়? তোমরা ডেফিনেটলি আয়রন কার্বন ফেজ ডায়াগ্রাম দেখেছো। আয়রন কার্বন ফেজ ডায়াগ্রামের মধ্যে প্রথমে লিকুইড থেকে যখন সলিডিফিকেশন শুরু হলো, লিকুইড থেকে ফার্স্ট ফর্ম করে যেটা, সেটা হলো অস্টেনাইট। সো লিকুইড থেকে যখন অস্টেনাইট ফর্ম করে, অস্টেনাইট হলো এফসিসি স্ট্রাকচার, সো ইট হ্যাজ এ ম্যাসিভ শ্রিঙ্কেজ, সবচেয়ে বেশি শ্রিঙ্ক করে, আমরা একটু আগে দেখলাম এফসিসি স্ট্রাকচার। সো যখন অস্টেনাইট ফর্ম করে শ্রিঙ্কেজ হয়, কিন্তু তারপরে 723-এ ইউটেকটিভ টেম্পারেচারে যখন ক্রস করতেছে তখন গ্রাফাইট ফর্ম করে। সো যদি আমরা এটা ইউটেকটিকের বা সাইডে থাকি, সো ইউটেকটিকের বা সাইডে যদি থাকি, তাহলে এখানে অস্টেনাইট ইনিশিয়ালি ফর্ম করে। সো অস্টেনাইট ফর্মেশনের সময় সে শ্রিঙ্ক করবে, কিন্তু যখন অস্টেনাইট থেকে ট্রান্সফরমেশনের সময় আয়রন প্লাস কার্বন, আয়রন কার্বাইড যখন ফর্ম করে, ফেরাইট এবং সিমেন্টাইট যখন ফর্ম করে, সেই সিমেন্টাইটটা ভেঙে যায়, সিমেন্টাইট ভেঙে নিয়ে গ্রাফাইট ফর্ম করে। এই গ্রাফাইট যখন ফর্ম করে তখন এক্সপান্ড হয়। সো দুইটা স্টেজে হয়, একটা হলো অস্টেনাইট ফর্মেশনের সময় কন্ট্রাকশন, আর একটা হলো গ্রাফাইট ফর্মেশনের সময় এক্সপানশন। এবং আমরা ফাইনালি যদি হিসাব করি, যোগ বিয়োগ করি, কতটুকু কন্ট্রাকশন হচ্ছে কতটুকু এক্সপানশন হচ্ছে, আমরা কার্বন ব্যালেন্স করে এই দুইটাকে নেগেট করতে পারি ইচ আদার, অর্থাৎ যতটুকু এক্সপানশন হচ্ছে ততটুকু কন্ট্রাকশন হচ্ছে। এভাবে করে আমরা জিরো টোটাল চেঞ্জ ইন দ্য কাস্ট আয়রন ডাইমেনশন ক্যান বি জিরো, বাট খেয়াল রাখতে হবে জিরো মানে এই না যে আমাদের ফিডিং লাগবে না। এক্সপানশনের জন্য কন্ট্রাকশন যা হচ্ছে, কাস্টার গ্রাফাইট ফর্ম করে ততটা এক্সপান্ড হচ্ছে, সো নো ফিডিং উইল লিভ, না, নট সো, বিকজ এক্সপানশন যেটা হচ্ছে একটা পার্টিকুলার সময়, কন্ট্রাকশন যখন হচ্ছে আরেকটা পার্টিকুলার সময়। সো ডিউরিং কন্ট্রাকশন আই নিড লিকুইড মেটাল, এক্সট্রা লিকুইড মেটাল টু ফিড দিস কন্ট্রাকশন, ঠিক আছে? সো
মনে রাখতে হবে এদেরও ফিডার লাগবে। আর যখন এক্সপানশন হয়, এক্সপানশনটা যদি আমার মোল্ড যেটা আছে সেই মোল্ডটা যদি কভার করতে না পারে, অর্থাৎ মাঝে মাঝে কাস্ট আয়রনের গ্রাফাইট মানে কার্বন কম্পোজিশন যদি হাই থাকে তাহলে গ্রাফাইট ফর্মেশন অনেক বেড়ে যায়। তো গ্রাফাইট ফর্মেশন বেড়ে যাওয়া মানে হলো বেশি করে এক্সপানশন হচ্ছে, এবং বেশি করে এক্সপানশনের কারণে মোল্ড যদি স্ট্রং না হয় তাহলে মোল্ড এক্সপান্ড করে, মোল্ড ইট ইজ কল্ড মোল্ড ডাইলেশন, মোল্ড ডাইলেট করে, সো তখন ডাইমেনশন বড় হয়ে যায়। ঠিক আছে, সো different kind of problem for different stages of solidification generate করে। So that's why gray cast iron is little bit challenging. Okay, now let us talk about in general scenario what happens to a poorly fed casting. তার মানে আলটিমেটলি যদি লিকুইড মেটাল না দিতে পারি, এক্সট্রা লিকুইড যদি না আসে, না থাকে, তাহলে পরে কি হতে পারে কাস্টিং এর মধ্যে। এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি আমরা একটা স্ফেয়ার কাস্টিং করছি, স্ফেয়ার তার ইনিশিয়াল ডাইমেনশন আর নট। এখন এইখানে একটা চ্যানেল ছিল, এই জায়গায় এটা একটা পজিশন ছিল যেখান দিয়ে আমরা ফিডিং করছিলাম, লিকুইড মেটালে ফিডিং করছিলাম, চ্যানেলটা ভেরি ন্যারো। ঠিক আছে, সো ইনিশিয়ালি এই সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, লিকুইড সলিডিফাই হচ্ছে, এবং একটা লেয়ার সলিডিফিকেশন হওয়ার এক্স লেয়ার সলিডিফাই হওয়ার পরে পুরোটা সলিডিফাই হয়ে গেছে, এজ এ রেজাল্ট ফিডিং এর যে চ্যানেল যেটা আছে, ফিডিং এর চ্যানেল বন্ধ হয়ে গেছে। তো তার মানে এর পরের থেকে যত শ্রিঙ্কেজ করবে সেই শ্রিঙ্কেজটাকে কম্প্রেসেট করার জন্য আর কোনো লিকুইড মেটাল আসছে না। ঠিক আছে, সো এক্স তৈরি হওয়ার পরে, এই ফিডিং বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা লেয়ার অফ লিকুইড যদি সলিডিফাই হয়, সেই লেয়ারটাকে আমরা বলছি ডিএক্স লেয়ার, থিকনেসের লেয়ার সলিডিফাই হয়, তাহলে পরে কি হবে? What will happen during solidification of the next onion layer of thickness dx? Yes, so let us visualize that scenario. So মনে করো এই dx এর ভলিউম, লিকুইড ভলিউম 100 cc। ঠিক আছে, সো এই 100 cc লিকুইড কন্ট্রাক্ট করছে ইফ ইট ইজ স্টিল। আমরা একটু আগে দেখেছি লিকুইড স্টিলের কনট্রাকশন অ্যাপ্রক্সিমেটলি 3%। সো ইনিশিয়ালি যদি স্ট্রাকচার ফর্ম, বডি সেন্টার স্ট্রাকচার তৈরি হয়, আলটিমেটলি ফেরাইট পার্ল যদি তৈরি করে তাহলে স্ট্রাকচারটা হবে। সো বডি সেন্টার কিউবিক যদি হয়, 3% কনট্রাকশন যদি হয়, তার মানে এই 100 সিসি লিকুইডের 3% মানে 3 সিসি। সো 3 সিসি লিকুইড আমাকে প্রোভাইড করতে হবে সিঙ্কেজ করার জন্য, কিন্তু এই 3 সিসি লিকুইডটা আমরা বাইরে থেকে দিতে পারছি না। তো এই যে 3 সিসি একটা গ্যাপ জেনারেট করছে, সেই গ্যাপটা কিভাবে কম্পেনসেট হবে? দুইটা সিনারিও হতে পারে। একটা হলো এই ভিতরে লিকুইড যেটা আছে, যেহেতু এই জায়গাটার মধ্যে একটা 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 নেগেটিভ প্রেসারের মতো সিনারিও তৈরি হচ্ছে, কারণ লিকুইড মেটাল কন্ট্রাক্ট করতে, এই সলিডটা কন্ট্রাক্ট করতে চাচ্ছে, বিকজ তার এই কন্ট্রাকশন হচ্ছে 3%, কিন্তু কন্ট্রাক্ট করতে পারছে না। কন্ট্রাক্ট করে কি হবে? আইদার আমরা সিনারিও চিন্তা করতে পারি যে ওকে, একটা পার্টিকুলার জায়গায় একটা গ্যাপ তৈরি হলো, গ্যাপকে যদি আমি ডিফেক্ট হিসাবে ধরি, একটা ক্যাভিটি ফর্ম করলো, এবং এই ক্যাভিটি ফর্মেশন করার অনেক মেকানিজম আছে। ক্যাভিটি খুব সহজেই ফর্ম করে না। ক্যাভিটি ফর্মেশন, সলিডিফিকেশন যেমন সলিড ফর্মেশন করেছে, এই ক্যাভিটি ফর্মেশনের সময়ও এই পরোসিটি ফর্মেশনের জন্যও কিছু মেকানিজম লাগে। সো সহজে একটা পরোসিটি ফর্ম করতে পারে না। পরোসিটি ফর্মেশনের জন্য হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন হতে হবে। সো হেটেরোজেনিয়াস নিউক্লিয়েশন করতে গেলে পরে আমাকে জানি যে একটা সারফেস লাগবে, এবং এখানে যদি কোনো একটা ডিফেক্ট থাকে, ফর এক্সাম্পল একটা অক্সাইড ফিল্ম যদি থাকে, সেই অক্সাইড ফিল্মের উপরে খুব সহজে পরোসিটি নিউক্লিয়েট করতে পারে। যদি এখানে একটা অক্সাইড ফিল্ম থাকে তাহলে এর উপর একটা পরোসিটি নিউক্লিয়েট করবে, পরোসিটি নিউক্লিয়েট করলে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, পর এই 3% যে মানে 3 সিসি যে ক্যাভিটি যেটা ফর্ম করার কথা, ইজিলি একটা 3 সিসির একটা পরোসিটি জেনারেট করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি এই ধরনের কোনো লেয়ার না থাকে, তাহলে এই পরোসিটি ফর্ম করতে গেলে হোমোজেনিয়াস নিউক্লিয়েশন হতে হয়। আমরা জানি হোমোজেনিয়াস নিউক্লিয়েশন ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো আলটিমেটলি যেটা হবে, হোমোজেনিয়াস নিউক্লিয়েট হবে না। যদি হোমোজেনিয়াস নিউক্লিয়েট না হয় তাহলে কি করবে? এইখানে এই সিঙ্কেজটাকে, এই 3 সিসি সিঙ্কেজটাকে কম্প্রেসেট করার জন্য আইদার এই লেয়ার সলিড স্কিন যেটা ফর্ম করেছে সেই সলিড স্কিন একটু ডিপ করবে, নিচের দিকে ঢুকে যাবে, অথবা এখানকার লিকুইড যেটা আছে সেই লিকুইডটা একটু এক্সপ্যান্ড করবে।
তো ওই 3 সিসি আইদার দুইটা মিলে কম্পেনসেট করবে, অথবা স্কিন, সলিড স্কিন যদি বেশি শক্ত হয়ে যায়, সে নিচে দেবে যেতে পারছে না, তখন লিকুইড নিজেই এক্সপ্যান্ড করে ওই 3 সিসি কে কভার করবে। সো এটা হলো আমাদের ডিএক্স এর। শুনতে পাচ্ছি না, একটু ইন্টারনেট ডিস্টার্ব করছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শুনতে পাচ্ছি। সো তাহলে পরে আমরা যেটা বলছি যে আইদার a pore will form or the liquid will expand a little or the solid skin will contract a little to compensate the volume difference. যদি কোনো ফেভারেবল নিউক্লিয়াস অ্যাভেলেবল না থাকে, তাহলে এই ডিফেক্ট বা ক্যাভিটি কোনো ফর্ম করবে না। লিকুইড হ্যাজ টু অ্যাকোমোডেট বাই দিস এক্সপ্যানশন ক্রিয়েটিং স্টেট অফ টেনশন অর নেগেটিভ প্রেশার। তার মানে লিকুইড এখানে নিজের মধ্যে একটা টেনশন এক্সপিরিয়েন্স করবে এবং অথবা সাকিং দ্য সলিড সাইড ইনওয়ার্ডস হবে। এখন এই ধরনের সিনারিও যদি কন্টিনিউ করতে থাকে, তার মানে মোর অ্যান্ড মোর অনিয়ন লেয়ার যদি ফর্ম করতে থাকে, কোনো ক্যাভিটি ফর্ম করার কোনো চান্স নাই। সো অ্যাজ এ রেজাল্ট এই লিকুইডের মধ্যে মোর অ্যান্ড মোর নেগেটিভ প্রেশার জেনারেট করছে, এবং আলটিমেটলি যেটা দাঁড়াবে পুরো কাস্টিংটাই একটা জাস্ট সলিডিফাই হয়ে গেছে, লিকুইড এখনো রেড হবে, সলিড এখনো রেড হবে, তখন এই সলিডটা আলটিমেটলি ডিপ করতে বাধ্য হবে। তো আমরা কাস্টিং একদম প্রথম ক্লাসে কাস্টিং এর মধ্যে দেখেছিলাম সারফেস নিচের দিকে দেবে গেছে। তো এই সারফেস নিচের দিকে দেবে যাওয়া ইন্ডিকেট করে যে ভিতরে কোনো রকমের ডিফেক্ট জেনারেট হয় নাই, এবং এই ডিফেক্ট, এই দেবে যাওয়াটাই কম্পেনসেট করেছে ভিতরে যে শ্রিঙ্কেজ জেনারেট করেছিল সেই শ্রিঙ্কেজটাকে কভার করার জন্য। So casting will collapse by plastic or creep flow and form shrinkage cavity at the surface. So তাহলে পরে আমাদের দুটো সিনারিও আছে। একটা সিনারিও হলো ভিতরে কোনো ডিফেক্ট ফর্ম করছে না, কাস্টিং নিজেই ড্যামেজ সাফার করছে, সারফেস দেবে যাচ্ছে। অথবা আরেকটা হতে পারে, সেটা হলো ভিতরে এই পোর ফর্ম করার জন্য সাফিসিয়েন্ট মেকানিজম অ্যাভেলেবল, ঠিক আছে। সো একটা পোর ফর্ম করবে। সো দুইটা এক্সট্রিম, যদি ড্রাইভিং ফোর্স অফ পোর ফর্মেশন উইন্স ওভার ড্রাইভিং ফোর্স অফ ফিডিং, তাহলে পরে বিরাট একটা পোর ফর্ম করবে। এবং এটা যদি ইনিশিয়াল স্টেজে যদি হয়, একদম প্রথমেই যদি পোর ফর্ম করার চান্স থাকে, তাহলে পরে পোর উইল ফর্ম এবং কাস্টিং নর্মালি সে সলিডিফিকেশন হবে, এবং তার জন্য যে কন্ট্রাকশন লাগবে, কন্ট্রাকশন হচ্ছে পুরো কন্ট্রাকশনটা ওই পোরের মধ্যে যাবে, এবং পোরটাও গ্র্যাজুয়ালি বড় হতে থাকবে। কাস্টিংও ইউজুয়ালি একটা সাউন্ড কাস্টিং ফর্ম করবে, এবং ফিজিক্স যতটুকু অ্যালাউ করে, যতটুকু কন্ট্রাকশন হওয়া দরকার ততটুকু কন্ট্রাক্ট করে কাস্টিংটা জেনারেট করবে, এবং পোরের যত বড় হওয়া দরকার ঠিক তত বড় একটা বিরাট বড় একটা পোর ফর্ম করবে। আর যদি এটা হলো এই ধরনের কথাবার্তা। সো মোস্ট প্র্যাকটিক্যাল কেসে হাওয়ার দুইটা সিনারিওই থাকে, অর্থাৎ পোরও কিছু ফর্ম করে, কাস্টিংও কিছুটা ডিপ করে, somewhere between the two extreme, with casting displaying some internal porosity together with some liquid feeding. So in such case, feeding will continue under the increased pressure differences until the development of critical internal. So তার মানে যেটা হচ্ছে যে লিকুইড ফিডিং হচ্ছে, লিকুইডের ভিতরে নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে, নেগেটিভ প্রেশার তৈরি হয়ে নেগেটিভ প্রেশার আস্তে আস্তে বড় হচ্ছে, এই প্রেশার বড় হওয়ার পরে আলটিমেটলি একটা ক্রিটিক্যাল প্রেশার রিচ করলে পরে ওই ক্রিটিক্যাল প্রেশারে পোর ফর্ম করবে। সো উইল হ্যাভ এ পোর and casting, small size casting. ওকে, যদি পোর আগে শুরু হয়, তার মানে পোর যদি ম্যাক্সিমাম সাইজ হওয়ার চান্স থাকে, তাহলে এখানে একটা হিসাব দেওয়া হচ্ছে যে একটা 100 মিলিমিটার ডায়ামিটার একটা স্ফিয়ার, আগে যেটা বললাম, এই ধরনের একটা স্ফিয়ার যদি কাস্টিং করি, তাহলে পরে আয়রন কাস্টিং যদি হয়, তাহলে আমরা জানি 3% ভলিউম কন্ট্রাকশন হয়, তাহলে ভিতরে যে ক্যাভিটি ফর্ম করে সেটা অ্যাপ্রক্সিমেটলি 31, মানে 3.1 এখান থেকে আসে 31। আর 7 সরি না ভুল বললাম, ভলিউম হিসাব করলে 3 ভলিউম পার্সেন্ট, তাহলে পরে যে ক্যাভিটি যেটা হচ্ছে সেটা হলো 4 পাই আর কিউব, তাই তো? ভলিউম যদি হিসাব করি 4 পাই না 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। সো এই 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 3%, সেটা হিসাব করলে পরে আর বা ডায়ামিটার যদি হিসাব করি, তাহলে ডায়ামিটার অফ দ্য ক্যাভিটি উড বি 31 মিলিমিটার। অন দ্য আদার হ্যান্ড 7 ভলিউম পার্সেন্ট যদি হয়, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে পরে ওই ডায়ামিটার আছে 41 মিলিমিটার। তার মানে 100 সিসি একটা স্ফিয়ার, সেই 100 সিসি স্ফিয়ারের ভিতরে একটা
ক্যাভিটি ফর্ম করবে, যে ক্যাভিটিটা আয়রনের বেলায় 31 মিলিমিটার, স্টিলের বেলায়, অ্যালুমিনিয়ামের বেলায় 41 মিলিমিটার, হিউজ সাইজের একটা ডিফেক্ট ফর্ম করছে। যদি আমি কাস্টিংকে তার ফুল পটেনশিয়াল অনুযায়ী ক্যাভিটি ফর্ম করতে দেই, পরোসিটি যদি তার ফুল পটেনশিয়ালি জেনারেট করে ফ্রম ওয়ান সোর্স, তাহলে পরে ঠিক এত বড় একটা ডিফেক্ট ফর্ম করবে, যেখানে আমরা মাঝে মাঝে এমন সিনারি হয় যে অনলি 1 or 2 মিলিমিটার সাইজের একটা ক্যাভিটি or defect is not allowed, casting will be scrapped. তো সেখানে 31 মিলিমিটার সাইজের ডিফেক্ট is huge. So that's why কাস্টিং এর মধ্যে যত ধরনের ডিফেক্ট আছে তার মধ্যে shrinkage cavity defect or shrinkage porosity defect is the most important and most damaging. So we have to tackle this issue. Normally দুই ভাবে আমরা ট্যাকেল করতে পারি। এক নম্বর হলো we'll try to clean the liquid as far as possible, যাতে করে porosity তৈরি হতে না পারে। আমরা আগেই বললাম porosity তৈরি হতে গেলে পরে ডার্টি লিকুইড লাগবে, কারণ এখানে অক্সাইড ফিল্ম লাগবে, যে অক্সাইড ফিল্মের উপরে porosity ডিক্রিয়েট করবে, কারণ হোমোজেনাস লিকুইডেশন ইজ ভেরি ডিফিকাল্ট। সো হেটেরোজেনাসলি লিকুইড করতে গেলে পরে এক্সিস্টিং সারফেস যেটা লাগে সেটা ইট মাস্ট বি অ্যান অক্সাইড ফিল্ম, কারণ অক্সাইড ফিল্মের উপরে সারা কোনো অক্সাইড নিউক্লিয়েট গ্যাস নিউক্লিয়েট করতে পারে না। সো দ্যাটস ওয়াই উই নিড ক্লিন লিকুইড। যদি ক্লিন লিকুইড হয় তাহলে পরে এই ধরনের হেভি শ্রিঙ্কেজ ক্যাভিটি ফর্ম করবে না। এন্ড এট দ্য সেম টাইম আমাদের আর একটু চেষ্টা করতে হবে এফিশিয়েন্ট ফিডিং সিস্টেম একটা ডিজাইন করা, যাতে করে লিকুইড মেটাল যে শ্রিঙ্ক করছে সেটা যাতে কম্প্রেসর করতে পারি, সলিডিফিকেশন কন্টিনিউ করার পরেও যাতে করে চ্যানেল বন্ধ না হয়ে যায়। সলিডিফিকেশন হচ্ছে কিন্তু ফিডিং ইজ স্টিল অ্যালাউড টু কন্টিনিউ। ঠিক আছে? সো এই দুইটা সিনারিও আমাদেরকে মেনটেন করতে হবে, পারলে পরে বোথ, না পারলে অ্যাটলিস্ট আমাদের যে ফিডিং কথা বলছি, সো ইফেক্টিভ ফিডিং মাস্ট বি ডান। Okay, now let's talk about classification of feeder. Feeder normally দুই ধরনের feeder, একটাকে বলে টপ ফিডার, একটাকে বলে সাইড ফিডার। সো টপ ফিডার মানে কি, কাস্টিং এর উপরে একটা ফিডার বসানো হয়েছে, আর সাইড ফিডারেরও কাস্টিং এর সাইড থেকে একটা ফিডার বসানো হয়েছে। সো দিস সাইড ফিডার এন্ড দিস ইজ টপ ফিডার। এবং টপ ফিডার ইউজুয়ালি ইফেক্টিভ কেন? বিকজ লিকুইড মেটাল বাই গ্র্যাভিটি কাস্টিং এর মধ্যে যাচ্ছে। সো এখানে যত ফিডিং লাগে, যত লিকুইড মেটাল রিকোয়ারমেন্ট আছে সে পুরাটাই সে দিতে পারে, কারণ এই জিনিসটা ওপেন, সো লিকুইড মেটাল এখানে যেতেই থাকবে। ঠিক আছে? সো দিস ইজ দ্য সিনারিও। সো দ্যাটস ওয়াই ইজ কল্ড মোস্ট এফেক্টিভ, এবং ফিডিং ডাউনহিল ইজ দ্য মোস্ট প্রেফার্ড সিস্টেম। কিন্তু প্রবলেম যেটা হলো, ফিডারটা আমরা কাস্টিং এর মাথার উপর বসিয়ে দিয়েছি। সো ইট উইল ফর্ম এ টি জাংশন, মনে আছে আমরা জাংশনের কথা বলেছি গত ক্লাসে। সো ইট উইল ফর্ম এ জাংশন, মোস্টলি টি জাংশন, এবং এই টি জাংশন যদি ফর্ম করে তাহলে এবার আমরা জানি এই জাংশনের মধ্যে এই গ্যাপ, এই জয়েন্টের মধ্যে হটস্পট ক্রিয়েট করে। হটস্পট মানে হলো যে জায়গায় লিকুইড সবচেয়ে দেরিতে সলিডিফাই হয়, এবং দেরিতে সলিডিফাই হলে এই জায়গায় ফিডিংটাই আমাকে কম্প্রেস করতে হবে। যদি না হয় তাহলে পরে এইখানে ডিফেক্ট ফর্ম করে, জয়েন্টে ডিফেক্ট ফর্ম করে। সো টপ ফিডার্স আর প্রোন টু জাংশন প্রবলেম। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি সাইড ফিডার করি, বাই গ্র্যাভিটি আমি খুব একটা ইউজ করতে পারছি না এখানে, কারণ এখানে উপরে আছে। সো এইটার চেয়ে এটা মোরলেস লেস ফিডিং হবে, এবং নর্মালি এখান থেকে যে জাংশন যেটা দেওয়া হয় এটাকে আমরা এল জাংশন হিসেবে ট্রিট করতে পারি। এল জাংশন টি জাংশনের চেয়ে লেস সিভিয়ার। এবং আরেকটা ফেনোমেনা যেটা হতে পারে, এখানে যে জয়েন্ট যেটা আছে এই জয়েন্টটা আমি এত মোটা করে দিতে পারি না, সুতরাং এই জয়েন্টটা ইউজুয়ালি চেক করা হয়। সো জয়েন্টটাকে যদি সাফিসিয়েন্টলি হট না করা যায়, সাফিসিয়েন্টলি হট না থাকে, এটা প্রিম্যাচুরলি সলিডিফাই হয়ে যেতে পারে। এটা যদি সলিডিফাই হয়ে যায় আগে ভাগে, তাহলে পরে এখানে লিকুইড মেটাল থেকেও কোনো লাভ হবে না, লিকুইড মেটাল এর ভিতরে যায়। সো এই ধরনের সিনারিও সাইড ফিডারের মধ্যে হতে পারে। ওকে, সো এটা হলো দুই ধরনের কথা বললাম। আরেকটা আছে অ্যাজ ফার অ্যাজ লোকেশন ইজ কনসার্ন, ফিডারটা আসলে কোথায় আছে কম্পেয়ার টু কাস্টিং এন্ড স্ক্রু। We can place it upstream from the casting, তার মানে মেটাল ফ্লো থ্রু ফিডার টু গেট দ্য কাস্টিং। তার মানে স্ক্রু আছে, তারপরে ফিডার, তারপরে কাস্টিং, ফিডার হয়ে কাস্টিং এ যাবে। অথবা এমন হতে পারে উই ক্যান পুট ইট ডাউনস্ট্রিম, তার মানে স্ক্রু থেকে কাস্টিং এ গেল, তারপরে ফিডারে গেল। সো দিস ইজ কল্ড ডাউনস্ট্রিম। তাহলে পরে এটা হলো, এটা কোন ধরনের? এটা হলো ডাউনস্ট্রিম, তার মানে ফিডার স্ক্রু থেকে কাস্টিং হয়ে ফিডারে যাচ্ছে, ডাউনস্ট্রিম। আর ডাউনস্ট্রিমে যদি হয় এই ধরনের ফিডারকে বলে কোল্ড ফিডার অর ডেড ফিডার। কেন কোল্ড ফিডার, ডেড ফিডার? বিকজ ফার্স্ট লিকুইড এখান দিয়ে যাচ্ছে, এটার মধ্যে চলে যাচ্ছে।
সো লিকুইড এখানে যেটা যাবে কাস্টিং হয়ে এখানে যাচ্ছে, সো বেসিক্যালি ইট উইল বি কোল্ডার, টেম্পারেচার কমে যাবে, ফল করবে বিকজ অফ হিট ট্রান্সফার। অ্যাজ এ রেজাল্ট এটা মানে লেস হটার, কোল্ডার হওয়ার কারণে এটা আগে সলিডিফাই হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা দেখতে পাবো যে বি পয়েন্টটা হলো কোল্ডেস্ট, প্রথম লিকুইড এখানে আসতেছে, মানে পরের লিকুইড এখানে আসতেছে হট লিকুইড, এটা রিলেটিভলি হট। সো এই পয়েন্ট ইজ দ্য হটেস্ট ওয়ান, দিস ইজ দ্য কোল্ডেস্ট পয়েন্ট। সিমিলারলি এখানেও আমরা যদি টপ ফিডার ইউজ করি তাহলে পরে স্ক্রু এখান থেকে যাচ্ছে, যেতে যেতে এই জায়গাটার মধ্যে কোল্ডার লিকুইড হবে, এই জায়গাটার মধ্যে হট লিকুইড হবে। So since a cold or dead feeder contains coolest liquid in the system, it could very well solidify before the casting and may not be able to feed the chinkes. So that's a problem with cold feeder or dead feeder. এখন যদি আপস্ট্রিমে ব্যবস্থা করি, this is the ideal location, তার মানে সে আগে ফিডারে যাচ্ছে, সো ফিডার উইল বি অলওয়েজ হট, ফিডারের মধ্যে লিকুইড যেটা থাকবে হট লিকুইড থাকবে, অ্যাজ এ রেজাল্ট it will probably solidify last, so কাস্টিং এর যে শিঙ্কেজ আছে সে তার কম্পেনসেট করতে পারবে। সো থিওরিক্যালি this is the best place for placing a feeder. So ফিডার আছে আগে, তারপরে কাস্টিং। ঠিক আছে, সো এটা হলো কোল্ডেস্ট লিকুইড, এটা মোরলেস হটার লিকুইড। ঠিক আছে, কারণ এতে সুবিধা যেটা কি হচ্ছে যে কাস্টিং এই জায়গা থেকে সলিডিফাই হবে, কোল্ডেস্ট লিকুইড এখান থেকে সলিডিফাই হয়ে সলিউশন এদিকে যেতে থাকবে, যদি এদিকে কোল্ডার হটার, তারপরে ফিডারে যাবে। সো সাম সর্ট অফ ডিরেকশনাল সলিউশন ইজ ফলোইং, যেহেতু এই জায়গায় সবচেয়ে দেরিতে সলিডিফাই হবে বিকজ সবচেয়ে হটেড লিকুইড আছে, সো এটা বেশি সময় ধরে হট থাকবে, সেই লিকুইড সাপ্লাই দিতে পারবে কাস্টিং এর মধ্যে। সো আইডিয়া ইজ ভেরি গুড ফর a hot feeder অথবা লাইভ ফিডার, দ্যাটস ইজ কল্ড হট ফিডার অর লাইভ ফিডার। তবে হট ফিডার আমরা টপে বসাতে পারবো না, এটা ইউজুয়ালি সাইডে বসে। টপে কেন বসাতে পারবো না হট ফিডার? টপে যদি বসাই, স্ক্রু যদি এখানে থাকে, আলটিমেটলি এখান দিয়ে যেতে এটা ডেড ফিডার হয়ে যাবে। তো এটাকে হট ফিডার তখনই করতে পারবো যদি আমি টপ পোরিং করি। টপ পোরিং করলে পরে এটা লিকুইড ফার্স্ট আসবে, তারপর এখানে যাবে। সো কোল্ডার লিকুইড কাস্টিং এ থাকবে, হটার লিকুইড ফিডারে থাকবে। সো যেহেতু আমরা টপ পোরিং প্রেফার করছি না, সো আমরা যদি কোনো হট ফিডার বসাতে চাই অবশ্যই সাইডে বসাতে হবে। ঠিক আছে, সো it is difficult and in most cases not a good idea to place a hot feeder at the top of the casting. ঠিক আছে, sometimes you won't be able to use a hot feeder at all and condition will require the use of a cold feeder. So mostly cold feederই আমাদের এখানে বসাবো, কারণ লিকুইড এখান থেকে এটা উপরে যাবে, এবং যেহেতু এটা কোল্ড ফিডার হয়ে যাচ্ছে, সো কোল্ড ফিডারে যে প্রবলেম যেটা আছে সেটা আগে সলিডিফাই হয়ে যেতে পারে, আমরা এটাকে কম্পেনসেট করার ব্যবস্থা করতে পারি যাতে লিকুইড এটার মধ্যে বেশি সময় ধরে লিকুইড থাকে, এটা যেন কাস্টিং এর পরে সলিডিফাই হয়, তার জন্য এক্সট্রা মিনস প্রোভাইড করতে হবে যাতে এটার মধ্যে লঙ্গার টাইম লিকুইড থাকে। Okay, and another one, when a feeder is open to air, for example this one, এই ফিডারটা অ্যাটমসফিয়ারে ওপেন, সো অ্যাটমসফিয়ারে যদি ওপেন থাকে তাহলে পরে হিট লস বেশি হবে। So heat loss through convection and radiation cannot be avoided. To overcome this, foundrymen often use some insulation. মাঝে মাঝে যেটা করে, যখন দেখলাম যে ফিডার ভরে গেছে, লিকুইডটা পুরোটা পোরিং হয়ে গেছে, তখন ফিডারের উপরে বালু ঢেকে দেয়, বালু ছটিয়ে দেয়, অথবা এর উপরে কোনো ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে ঢেকে দেয় যাতে করে হিটের বাইরে যেতে না পারে। সো এই ধরনের ইনসুলেশন মাঝে মাঝে ইউজ করে। বেস্ট সলিউশন যেটা হতে পারে, আমরা ফিডারটাকে অ্যাটমসফিয়ারে ওপেন করবো না অ্যাট অল, এটাকে বলে ব্লাইন্ড ফিডার। ঠিক আছে, যেটা মোল্ডের ভিতরে থাকে, অ্যাজ এ রেজাল্ট এর উপরে সাম সর্ট অফ একটা লেয়ার অফ স্যান্ড থাকে, এবং জানি যেহেতু স্যান্ড ইনসুলেটিং, সে ভিতর থেকে হিট যেতে পারবে না। সো দিস ইজ কল্ড এ ব্লাইন্ড ফিডার। ওকে, আমরা মনে হয় শেষ করতে পারবো না, ওকে যেটা পারি। দেন দ্য ফিডিং রুল, ফিডিং রুলের মধ্যে 7টা ফিডিং রুল আছে। আমরা যখন ডিজাইন করব একটা ফিডার, এই ফিডিং রুল মাস্ট বি মেইনটেইন। সো ওয়ান ইজ ডো নট ফিড অ্যাট অল, দ্যাট ইজ অবভিয়াস। যদি পারি ফিডার ইউজ ছাড়াই করতে হবে, কারণ ফিডার ভেরি ইজিলি আমরা রংলি ডিজাইন করতে পারি,
প্লেসমেন্ট রং হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। সো ফিডার ডিজাইন করা, প্লেসমেন্ট করা একটা কাম্বারসাম প্রসেস। আলটিমেটলি ফিডারটাকে কাস্টিং থেকে কেটে ফেলে দিতে হবে, সেটাও একটা কাম্বারসাম প্রসেস। সুতরাং যতটা পারা যায় ফিডার ইউজ করা অ্যাভয়েড করতে হবে। যে জায়গায় অ্যাভয়েড করা যায় না সে সমস্ত জায়গায় ফিডার ইউজ করতে হবে। দ্যাট ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। হিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট আছে, ভলিউম রিকোয়ারমেন্ট আছে, জাংশন আছে, ফিট পাথ আছে, প্রেসার ডিফারেন্স রিকোয়ারমেন্ট আছে, প্রেসার রিকোয়ারমেন্ট আছে। দিস আর 7 রুলস। দেখি আমরা কয়টা করতে পারি নেক্সট 5 to 10 মিনিটস। So rule 1, unless necessary you do not feed. Practically applicable to most thin wall casting। আমরা আগে বলেছি thin wall casting আমরা ফিডার ছাড়াই কমপ্রেস করতে পারি। আমরা বাই সুইটেবল ডিজাইন চেঞ্জ গেট আমরা রানারটাকে ফিডার হিসেবে ইউজ করতে পারি। ছোট ছোট কাস্টিং যেগুলো আছে নরমালি ফিডার লাগেই না, অথবা ফিডার ছাড়াই আমরা সাম আদার মিনস এটা ইউজ করতে পারি। রিমেইনিং কাস্টিং যেখানে ফিডার লাগে আমরা চিলের মাধ্যমেও করতে পারি। সো মিডিয়াম স্মল সাইজের কাস্টিং এর মধ্যে বাই ইউজিং চিল আমরা ফিডার অ্যাপ্লাই করতে পারি, অথবা কুলিং ফিন। এটা কি হচ্ছে, চিল আর কুলিং ফিনের পারপাস হলো আগে সলিডিফাই হওয়া। সো বড় সেকশন যেখানে আছে সেখানে যদি আমি চিল ইউজ করি তাহলে পরে বড় সেকশনটা নরমালি দেরিতে সলিডিফাই হয়, কিন্তু চিল ইউজ কারণে তার আগে সলিডিফাই হবে। তো সলিডিফিকেশন সব সেকশনে একসাথে শুরু হবে, সেটার ব্যবস্থা করা যেতে পারে। কারণ সব জায়গায় যদি একসাথে ব্যবস্থা করা যায় তাহলে পরে মোটা সেকশনে ফিডিং নাও লাগতে পারে। তো এটা হলো উদ্দেশ্য। by using for small section, small size casting or small medium casting আমরা এই ফিডিং ডিমান্ডটাকে রেস্ট্রিক্ট করতে পারি। তারপরেও আমরা জানি যে হিউজ নাম্বার অফ কাস্টিং এর মধ্যে ফিডার অ্যাকচুয়ালি লাগবে এবং তখন আমরা ফিডার প্রোভাইড করতে হবে। ওকে, ফিডার যদি ইউজ করি তাহলে পরে হিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট মাস্ট বি ওবেইড। হিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট কি বলে? The feeder must solidify at the same time or later than casting. It is obvious. ফিডার যদি আগে সলিডিফাই হয়ে যায় কাস্টিং এর চেয়ে তাহলে কাস্টিং ফিডারকে ফিট করবে, তাই তো? ফিডার এগেইন ফিডার আর কাস্টিং এর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই। এটা লিকুইড মেটাল আছে, লিকুইড মেটাল শিং করবে। সো লিকুইড মেটাল শিং করবে, যদি ফিডার আগে সলিডিফাই হয়ে যায় কাস্টিং এর চেয়ে তাহলে কাস্টিং লিকুইড ফিডারকে প্রোভাইড করবে। তো ফিডার কাস্টিং উইল অ্যাক্ট অ্যাজ এ ফিডার, ফিডার আগে সলিডিফাই হয়ে যাবে। সো আমাদের অলওয়েজ টার্গেট থাকবে ফিডার যত দেরিতে পারা যায় সলিডিফাই হওয়া কাস্টিং এর পরে, অথবা কাস্টিং এর সাথে যদি আগেরটা না করতে পারি। এবং এটা কিভাবে আমরা ডিটারমিন করব? আমাদের মনে আছে স্বর্ণীয় রুলস, সলিউশন টাইম ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভি বাই এ হোল স্কয়ার। ভি বাই এ আমাকে মডুলাস বলেছি। সো মডুলাস যত বাড়বে সলিউশন টাইম তত বাড়বে। তাহলে এখান থেকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কাস্টিং ফিডারকে যেহেতু দেরিতে সলিডিফাই হতে হবে, সো ফিডারের সলিউশন টাইম বেশি লাগবে, সো মডুলাস বেশি লাগবে। সো ফিডারের মডুলাস কাস্টিং এর মডুলাসের চেয়ে বেশি হতে হবে। সো ফিডারের মডুলাস শুড বি গ্রেটার দ্যান মডুলাস অফ দ্য কাস্টিং। এবং এটাকে একদম শিওর হওয়ার জন্য আমরা নরমালি ফিডারকে 20% ওভার সাইজ করি। সো রিকোয়ারমেন্ট বিকামস মডুলাস অফ ফিডার শুড বি 1.2 টাইমস, এখানে ইকুয়াল টু এখন দিতে পারি, ইকুয়াল টু 1.2 টাইমস মডুলাস অফ কাস্টিং। ওকে, মডুলাস এখানে যা রিকোয়ারমেন্ট আছে সেই মডুলাসটা যদি আমি এখানে কনভার্ট করি তাহলে ভলিউম বাই এ রেশিও, সো আমরা ফিডারের ডাইমেনশনটাও বের করতে পারি। এবং আলটিমেটলি মাঝে মাঝে আমরা দেখবো ডাইমেনশন ইট বিকামস ভেরি হিউজ, বিরাট বড় ডাইমেনশন হয়ে যাচ্ছে ফিডারে, কাস্টিং এর চেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে। এবং সেই সমস্ত ক্ষেত্রে ফিডার সাইজ আমরা ছোট করে ফেলতে পারি যদি আমরা আর্টিফিশিয়াল ওয়েতে ফিডারকে বেশি সময় ধরে হিট রাখতে পারি, হট রাখতে পারি। তো ফিডার কাস্টিং যে রেটে ঠান্ডা হচ্ছে ফিডার তার চেয়ে স্লোয়ার রেটে ঠান্ডা হচ্ছে। এই অপরচুনিটি আমরা করতে পারি কিভাবে? বাই প্রোভাইডিং সাম ইনসুলেটিং মিনস। আমরা ফিডার যদি এই ধরনের ম্যাটেরিয়ালের ফিডার আমরা বসাই উপরে তাহলে পরে যেহেতু এটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেটা বেশি সময় ধরে লিকুইড থাকবে। সো বেসিক্যালি আমরা আর্টিফিশিয়াল ওয়েতে মডুলাস অফ ফিডার বাড়িয়ে দিলাম, সো সলিউশন টাইম উইল বি হায়ার। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ধরনের আমরা সিলিন্ড্রিক্যাল ফিডার ইউজ করি ইনসুলেটিং ম্যাটেরিয়ালের তৈরি, তাহলে পরে যত ডায়ামিটারে ফিডার লাগে তার চেয়ে 40% রিডাকশন অফ ডায়ামিটার করতে পারি। ফিডার সাইজ আমরা 40% ছোট করে ফেলতে পারি। 0.63 অফ ডায়ামিটার লাগে অ্যাকচুয়াল ডায়ামিটার যা তার চেয়ে। অ্যাকচুয়াল ডায়ামিটার মানে আমরা নর্মাল স্যান্ড মোল্ডে যদি ফিডার তৈরি করি তার চেয়ে ইনসুলেটিং মোল্ডে তৈরি করে ডায়ামিটার, অর্থাৎ ভলিউম অফ ফিডার ক্যান বি রিডিউসড এক্সটেন্সিভলি। So this is the heat transfer requirement. তার মানে feeder must solidify later than the casting.
দেন সেকেন্ড ওয়ান মাস ট্রান্সফার রিকোয়ারমেন্ট। মাস ট্রান্সফার রিকোয়ারমেন্ট প্রথম যে কন্ডিশনটা বললাম, দিস ইজ নট সাফিসিয়েন্ট কন্ডিশন। মানে ফিডার দেরিতে সলিডিফাই হলো তার মানে এই না আমাদের সব শেষ হয়ে গেল। কারণ কাস্টিং যতটা লিকুইড লাগে, কম্প্রেসেট করতে যতটা লিকুইড লাগে, সিঙ্কেজ যতটা হচ্ছে, যত এক্সট্রা লিকুইড লাগে, সেই এক্সট্রা লিকুইড অবশ্যই ফিডার দিতে হবে। আমি ফিডারটা ছোট্ট একটা ফিডার দিয়ে দিলাম। কাস্টিং এ লাগে হলো মনে করো এক্সট্রা লাগে 100 সিসি এক্সট্রা লিকুইড লাগে, তোমার ফিডারের সাইজ হয়ে গেছে 5 সিসি বা 10 সিসি, তাহলে পরে এক্সট্রা লিকুইড দিতে পারবে না। সুতরাং ফিডার যেন সাফিসিয়েন্টলি সাইজ হয় এবং সেই লিকুইডটা যেন সে দিতে পারে তার ব্যবস্থা থাকে। সো মাস ট্রান্সফার রিকোয়ারমেন্ট অলসো অ্যান নেসেসারি ক্রাইটেরিয়া। Heat transfer is the necessary criteria, mass transfer another necessary criteria. The feeder must contain sufficient liquid to meet the volume contraction requirement for the casting. ঠিক আছে? So নরমাল ফিডার যেটা হচ্ছে, আমি যদি যেভাবে চিন্তা করে লিকুইড মেটাল, ওকে আমরা বলছি 100 সিসি লিকুইড লাগবে এক্সট্রা ফর কাস্টিং টু সলিডিফাই and to compensate the contraction, আমি এক্সট্রা এই 100 সিসির একটা ফিডার তৈরি করে দিলাম। ইট উইল নট ওয়ার্ক। কেন ওয়ার্ক করবে না? বিকজ কাস্টিং মধ্যে যা লিকুইড আছে ফিডারের মধ্যে একই লিকুইড আছে এবং এই দুইটা একই রেটে সলিডিফাই হবে। সুতরাং কাস্টিংও কন্ট্রাক্ট করছে, ফিডারও কন্ট্রাক্ট করছে। সুতরাং অ্যাকচুয়ালি তুমি 100 সিসির যে ফিডারটা দিয়েছো, সেই 100 সিসির মধ্যে 100 সিসি লিকুইড অ্যাকচুয়ালি নাই। এর নিজেরও কিছু কন্ট্রাকশন হবে, লেটস সে 3% কন্ট্রাকশন যদি হয়, তার মানে 3 সিসি লিকুইড অলরেডি গন। ঠিক আছে? সো they are themselves freezing at the same time as the casting depending on the liquid reservoir. So ওই ফিডারের শ্রিঙ্কেজ যেটা সেটাও কম্পেনসেট করতে হবে। তাহলে একটা ফর্মুলা আমরা জেনারেট করতে পারি এখানে। ফর্মুলাটা হলো কি, total volume of the casting, total volume of the feeder. So this is the liquid requirement এবং এই পুরাটা আলফা রেটে শ্রিঙ্ক করছে। ঠিক আছে? আলফা হলো ভলিউম থার্মাল এক্সপানশন। কিছু বলছো? শুনতে পেলাম না কিছুই। ওকে, আবার বলি। একটা কাস্টিং বলো। ওকে, শোনা যাচ্ছে না, সরি। লেকচার শেষে দেখি যদি আবার ট্রাই করবো নি। সো টোটাল ভলিউম হলো ভলিউম অফ দ্য কাস্টিং প্লাস ভলিউম অফ দ্য ফিডার, এইটুকু লিকুইড লাগবে এবং এই লিকুইড পুরাটাই আলফা রেটে ফ্রিজ করছে, সিঙ্ক করছে। সো এই দিস হলো টোটাল সিঙ্কেজ ডিমান্ড। এই এক্সট্রা লিকুইড এতটুকু লাগবে, এই লিকুইডটা ফিডারের দিতে হবে। সো ভলিউম অফ দ্য ফিডার যেটা আছে সেই ভলিউম সেইটা দিতে হবে এবং এই ভলিউম কতটুকু দিতে পারে ফিডারের একটা নিজস্ব এফিসিয়েন্সি আছে। একটা পার্টিকুলার ফিডার 40% লিকুইড মেটাল দিতে পারে, একটা ফিডার 30% লিকুইড দিতে পারে। সো তার নিজের একটা এফিসিয়েন্সি আছে। সো এই এফিসিয়েন্সি মাল্টিপ্লাই করে দিস ইজ দ্য লিকুইড যে ফিডারটা দিতে পারে। সো দিস ইজ দ্য ডিমান্ড এবং দিস ইজ দ্য সাপ্লাই। সো এই দুইটা মাস্ট বি ইকুয়াল এবং এখান থেকে আমরা যদি হিসাব করি ভলিউম অফ ফিডার উড বি ইকুয়াল টু আলফা বাই এপসাইলন মাইনাস আলফা ইজ ইনটু ভলিউম অফ কাস্টিং। সো এটাই শেষ করি। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমরা এই ফর্মুলা দিয়ে হিসাব করে আমাকে ভলিউম অফ ফিডার ক্যালকুলেট করতে হবে। এখন আমরা যদি একটা ফিডার এরকম সিলিন্ড্রিক্যাল ফিডার অ্যাপ্লাই করি, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফিডার নরমালি ইউজ। তার মানে এটা ডায়ামিটার যদি 10 হয়, এটার হাইট হবে 15। সো এইচ ইজ টু ডি হলো 1.5। এই ধরনের ফিডার অনলি 40% এফিশিয়েন্ট। তার মানে এর মধ্যে যা ভলিউম আছে মাত্র 14% সে সাপ্লাই দিতে পারে। ঠিক আছে? সো ফর অ্যালুমিনিয়াম কাস্টিং alpha is equal to 7. So this is 7, this is 7, and this is 14. তার মানে আলটিমেটলি এটা কাটা যাচ্ছে। সো ভলিউম অফ ফিডার শুড বি ইকুয়াল টু ভলিউম অফ কাস্টিং। তার মানে কাস্টিং এর ভলিউম যত বড়, ফিডারের ভলিউম তত বড় হতে হবে ফর অ্যালুমিনিয়াম। তার মানে এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে ইল্ড অনলি 50%। তো গেটিং সিস্টেমের মধ্যে আরো কিছু লিকুইড নষ্ট হচ্ছে। তার মানে টোটাল লিকুইড যে আমি অ্যালুমিনিয়ামের জন্য যেটা পোর করি তার টোটাল এফিসিয়েন্সি less than 50%। কারণ ফিডারের মধ্যে 50% চলে যাচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, আর গেটিং এর মধ্যে কিছু ওয়েস্টেজ হচ্ছে। সো ম্যাক্সিমাম ইল্ড less than 50% হবে।
যদি স্টিল অ্যালয় যদি হয়, আমরা জানি স্টিল অ্যালয় আলফা 4%, সো ভলিউম অফ ফিডার রিকোয়ারমেন্ট অনলি 0.4, সো নট ইকুয়াল, 40% সাইজের হয়। আর যদি এটা বিসিসি অ্যালয় হয়, এটা আরো কম শ্রিঙ্ক করে, সো ইট ইজ অ্যাবাউট 3%, so volume of feeder is about only about 27% of the volume of casting. So depending on the shrinkage, আমরা ডিমান্ড ডিফারেন্ট। যদি আবার ইয়ের কথা বলেছিলাম, গ্রে আয়রনের কথা বলেছি, গ্রে আয়রনকে আমরা 0 করে ফেলতে পারি যদি কার্বন পার্সেন্টেজ বেশি থাকে অথবা গ্রাফাইট ফর্মেশন যদি বেশি হয়। কিন্তু তারপরেও আমরা বলছি ফিডার অবশ্যই লাগবে, বিকজ এই কম্পেনসেশনটা ডিফারেন্ট স্টেজে হচ্ছে। একটা স্টেজে শ্রিঙ্ক করে, একটা স্টেজে কন্ট্রাক্ট করে। তো কন্ট্রাক্ট করে যে স্টেজে, সেই স্টেজে লিকুইড মেটাল দিতে হবে। সো ফিডার অবশ্যই মাস্ট। সো আমরা এই পর্যন্ত থাকি, তাহলে এবারে আমরা শেয়ার যদি করি। ওকে গাইস, তাহলে আমরা আজকে যেটা দেখছিলাম সেটা হলো ফিডিং ডিজাইন আমরা করছি। ফিডিং ডিজাইন কেন লাগে? বিকজ আমরা যখন লিকুইড মেটাল ঢালি, পোর কমপ্লিট করি, তখন লিকুইড নিজে শ্রিঙ্ক করে। ডিফারেন্ট অ্যালয় ডিফারেন্ট রেটে শ্রিঙ্ক করে, এবং শ্রিঙ্কেজ হওয়ার কারণে এই শ্রিঙ্কেজের কম্পেনসেট করার জন্য এক্সট্রা লিকুইড দিতে হয়। এবং এই এক্সট্রা লিকুইড যদি না দেই, তাহলে কাস্টিং উইল সাফার। কিভাবে সাফার করে? যদি কোনো পোর ফর্মিং ম্যাটেরিয়াল না থাকে, তাহলে পরে কাস্টিং নিজেদের মধ্যে ভিতরে একটা নেগেটিভ প্রেশার জোন ক্রিয়েট করে, এট দ্য সেম টাইম সারফেস যদি কাস্টিং যদি রিলেটিভলি নরম থাকে, তাহলে কাস্টিং এর সারফেস ডিপ করবে। যদি কাস্টিং সারফেস ডিপ না করে, তাহলে এই ভিতরে এই নেগেটিভ প্রেশার জোন থেকেই যায়, অর্থাৎ কাস্টিং উইল বি ইন হাইলি স্ট্রেসড কন্ডিশন। এবং পরবর্তী পর্যায়ে কোনো একটা সময় হয়তো মেশিনিং করতেছে, মেশিনিং করার সময় এটা সাডেনলি বাস্ট করে। তো এই ধরনের সিনারিও হতে পারে যদি ভিতরে পোর ফর্মিং কোনো ম্যাটেরিয়াল, পোর ফর্মিং কোনো এজেন্ট না থাকে। যদি পোর ফর্মিং কোনো এজেন্ট থাকে, তাহলে পরে ডিউরিং শ্রিঙ্কেজ খুব ইজিলি একটা পোর ফর্ম করে, এবং যখনই একটা পোর ফর্ম করে, তখনই অল নেগেটিভ প্রেশার ইজ রিলিজড, এবং কাস্টিং যত শ্রিঙ্ক করছে, যত কন্ট্রাকশন হচ্ছে, পোর তত বড় হচ্ছে। আলটিমেটলি কাস্টিং উইল বি সাউন্ড, it will have no defect at all, but the pore will be the maximum size. তো এই ধরনের সিনারিও হয়, এবং এই শ্রিঙ্কেজটা কভার করার জন্যই আমাকে দুইটা সিনারিও মেনটেন করতে হবে। লিকুইড ক্যান বি ভেরি ক্লিন, যদি ভেরি ক্লিন হয় তাহলে পোর ফর্ম করবে না, সো এর ভিতরে কোনো ক্যাভিটি ফর্ম করবে না। যদি আরেকটা হতে পারে, সেটা হলো এক্সট্রা ফিডার দিতে হবে টু কম্পেনসেট দিস ফিডিং প্রবলেম। সো এটা গেল রিকোয়ারমেন্টের মধ্যে কথা বললাম। এখন ফিডার বিভিন্ন রকম হতে পারে, টপ ফিডার, সাইড ফিডার আমরা দেখেছি। পজিশনের কারণে আমরা বলতে পারি যে একটা ডাউনস্ট্রিমে ফিডার আছে, যেটাকে আমরা বলছি ডেড ফিডার। আপস্ট্রিমে ফিডার একটা আছে, সেটাকে বলছি আমরা লাইভ ফিডার। অ্যান্ড দেন কিছু ফিডিং রুলের কথা আমরা আলাপ করেছি, এবং তার মধ্যে আমরা ওয়ান রুল ছিল যে ডো নট ইউজ ফিডার। চেষ্টা করবো ফিডার যাতে না ইউজ করি। কিছু কিছু কাস্টিং এর বেলায়, পার্টিকুলার থিন সেকশন অ্যান্ড স্মল সেকশন কাস্টিং এর বেলায় ফিডার নাও ইউজ করা যেতে পারে। গেটিং ডিজাইনটাই ঠিক মতো করে আমরা এটা কম্পেনসেট করতে পারি। আর যাদের লাগবে তাদের তো দিতেই হবে। 2 নম্বর সিনারিও বলেছিলাম অবশ্যই হিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট, সরি কি বলেছিলাম, জাংশন ক্রাইটেরিয়া, হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া। হিট ট্রান্সফার ক্রাইটেরিয়া যেটা আমাদের বলেছি, সেটা হলো যে কাস্টিং মাস্ট বি সলিডিফাই আর্লিয়ার দেন দ্য ফিডার, অথবা ফিডারের কথা যদি বলি, ফিডার মাস্ট সলিডিফাই লেটার দেন দ্য কাস্টিং। কারণ কাস্টিং যদি আগে সলিডিফাই হয়ে যায়, তাহলে ফিডার উইল ফিড দ্য নট ফিড দ্য কাস্টিং, কাস্টিং উইল ফিড দ্য ফিডার। তো এর জন্য আমরা বলেছি যে সলিউশন টাইম যদি হিসাব করি, তাহলে মোডুলাসের সাথে কোরিলেট করে আমরা বলতে পারি যে মোডুলাস অফ দ্য কাস্টিং শুড বি গ্রেটার দেন modulus of the feeder, উল্টা বললাম, modulus of the feeder should be higher than modulus of casting, and 20% margin of safety হিসাব করে আমরা বলতে পারি modulus of feeder will be equal to 1.2 times the modulus of casting. So this is the heat transfer criteria. It must be obeyed while designing the feeder. সেকেন্ড আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আমরা বলেছি, সেটা হলো যে ভলিউম ক্রাইটেরিয়া। তার মানে ফিডার মাস্ট বি অফ সাফিসিয়েন্ট সাইজ টু প্রোভাইড দ্য এক্সট্রা লিকুইড মেটাল টু দ্য কাস্টিং। কাস্টিং এ যতটা কমপ্লেক্স লিকুইড মেটাল লাগে, সেই ডিমান্ডটা এটা ফিট করার জন্য সাফিসিয়েন্টলি লার্জার হতে হবে। অ্যান্ড এট দ্য সেম টাইম এটা মনে রাখতে হবে যে ফিডারও নিজে শ্রিঙ্ক করবে। সো আলটিমেটলি শ্রিঙ্কেজ এর রিকোয়ারমেন্ট ফর কাস্টিং অ্যান্ড ফর ফিডার, দুইটাকেই ফিডার প্রোভাইড করতে হবে। এবং সেখান থেকে আমরা একটা ফর্মুলা জেনারেট করলাম যে ভলিউম অফ ফিডার শুড বি alpha divided by epsilon minus alpha times the casting volume of the casting. So এই রুলটাও আমাদেরকে ফলো করতে হবে। এই দুইটা হলো
ক্রিটিক্যাল রুল যেটা আমরা আলটিমেটলি ডিজাইনিং দ্য ফিডার ইউজ করব। বাকি ক্রাইটেরিয়া গুলো আমরা পরে ক্লাসে দেখব। ওকে গাইস, এনি পয়েন্ট, এনি কোয়েশ্চেনস? স্যার আমি আপনাকে অলরেডি মেল করেছিলাম স্যার, একটু কিছু জিনিস একটু কনফিউশন হয়েছে আমার স্যার। আমরা কোনো একটা ভিডিও স্যার খালি পেয়েছি আপনার কাছ থেকে মেইলে, মেইলে? স্যার অন্য কোনো ক্লাসের ভিডিওগুলো পাই নাই। আমি তো জি স্যার। প্রায় সবগুলা ভিডিও দিয়েছি স্যার মানে মেইলে আমি স্যার একটা ভিডিও পেয়েছি, মানে এটা হচ্ছে লাস্ট ক্লাসেরটা। তুমি আর কি স্যার লেকচার পেয়েছি সবগুলো। তুমি ইয়ে বলছো, তুমি তুমি হলো জুবায়ের না? স্যার সৌগত সরকার বলতেছিলাম। স্বাগত, তুমি স্বাগত, সরি, জুবাইর হলো ইয়ে ফুটফুট করে স্বাগত। তোমার কাছে, আচ্ছা আমি আবার চেক করছি, চেক করে আমি দেখি কবে দিয়েছি সেটা আমি বলি, না হলে পরে আবার দেবো, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস ছিল যে মানে ক্লাস টেস্টের ব্যাপারে স্যার, মানে ওই দিন স্যার মানে বলার সময় হয়তো আমরা খেয়াল করি নাই, ওই দিন স্যার আরেকটা ক্লাস টেস্ট ছিল আর কি 30 তারিখ। মানে স্যার রাজেশ স্যার একটু আগে দিয়েছিলেন তো, এবং স্যার যদি মানে আমরা ঠিক ঠিক আছে, পরের ক্লাসে ক্লাস টেস্টটা দেই। 30 তারিখ যদি হয় তাহলে পরে আমরা পরের শনিবারে দেবো, ঠিক আছে? পরের শনিবার জি স্যার। হলো অক্টোবরের, তার মানে 3 তারিখ হয়, তাই তো? জি স্যার। 3 তারিখ, ওকে, 3 তারিখে যে ক্লাস হবে সেখানে আমরা নেবো, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ স্যার। ও, আর কোনো কিছু? স্যার কালকে ডিজাইন প্রবলেম নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। বলো। জি স্যার, রিগিং ওয়েটটা যে আমরা লার্জার কাস্টিং এর জন্য স্মলার পার্সেন্টেজটা অ্যাসিউম করি 20% এর দিকে, আর স্মলার কাস্টিং এর জন্য লার্জার পার্সেন্টেজটা অ্যাসিউম করি, সো ওটার ইনটুইশনটা কি? ইনটিউশনটা হলো, তোমার যদি বড় কাস্টিং হয়, লেটস সে 5 টন একটা কাস্টিং করেছে, ঠিক আছে? 5 টন বিরাট হিউজ সাইজের একটা রোলার কাস্টিং করেছে, তাহলে তার জন্য যে রানিং সিস্টেমটা যেটা যাবে, সেই রানিং সিস্টেম নিশ্চয়ই 5 টন হবে না, তাই তো? আমরা সেই রানিং সিস্টেম যত স্লিপ হওয়া যায়, তো অ্যাট বেস্ট এটা যেটা হতে পারে সেটা হলো ম্যাক্সিমাম কি বলবো 200 কেজি 300 কেজি হতে পারে, ঠিক আছে? তো তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে কত বড় হলো? অথবা অন দা আদার হ্যান্ড, তুমি যদি মনে করো ছোট্ট একটা বল কাস্টিং করতেছো, ঠিক আছে? গ্রাইন্ডিং মিডিয়া বল কাস্টিং করতেছো, যেটার একটা ওজন হলো লেটস সে 2 কেজি 3 কেজি। এই গ্রাইন্ডিং মিডিয়া বলের কম্পারেটিভলি টু রানিং সিস্টেম যেটা ইউজ করবো, সেই রানিং সিস্টেম ইউজ করতে হবে লেটস সে 500 গ্রাম বা এরকম এই ধরনের কিছু। তো 2 কেজি জায়গায় 500 গ্রাম, তো পার্সেন্টেজ কত হলো? অনেক বেশি হলো না? ইয়েস তো স্যার, বুঝেছি। তার মানে ছোট কাস্টিং এর বেলায় ইউজুয়ালি গেটিং সিস্টেমে যে লস যেটা হয় সেটা বেশি লস হয় কম্পেয়ার টু দ্য কাস্টিং গেটিং সিস্টেমের ভলিউমটা বড়। অন দ্য আদার হ্যান্ড, কাস্টিং যত বড় হয় তত বড় রানিং সিস্টেম লাগে না, যার কারণে রানিং সিস্টেমের মধ্যে ওয়েস্টেজ অফ লিকুইড মেটাল কম্পারেটিভলি লেস, ফার লেস। সো বড় কাস্টিং এর বেলায় আমরা 20% নিচে ওদিকে যাব, টুয়ার্ডস লোয়ার সাইড, আর ছোট কাস্টিং এর বেলায় টুয়ার্ডস হায়ার সাইডে যাব, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমরা শেষ করি। ওকে, বাই।